প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের বিশেষ আয়োজন এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে। আমরা বেশ কয়েক মাস ধরে এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠানের ভেতর দিয়ে এমএলএম বা নেটওয়ার্কিং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি, এবং যেহেতু এই বিষয়টি নিয়ে দেশে নানা ধরনের বিতর্ক চলছে, আইনি প্রক্রিয়া চলছে, তাহলে এই বিষয়টি নিয়ে আরো বিষয়ে যে সমস্ত আলোচনা ইতিপূর্বে হয়েছে এবং ভবিষ্যতে যে সমস্ত প্রসঙ্গ আসতে পারে সেগুলোকে মাথায় রেখে এই বিশেষ পর্ব সাজানো হয়েছে। এবং বরাবরের মতো এই অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল আমিন। জনাব রফিকুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। এবং এই বিশেষ পর্বে আমরা মূলত জোর দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদনটি দেওয়া হয়েছে, যে প্রতিবেদনে ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে, ডেস্টিনি গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা ধরনের অবৈধ ব্যাংকিং এর অভিযোগ তোলা হয়েছে, সেই সমস্ত অভিযোগের প্রশ্ন করবো। এবং শুরুতে যে প্রশ্নটা আমি করতে চাই, গড় প্রশ্ন, সেটি হচ্ছে যে ডেস্টিনি বিশেষ করে মাল্টিপারপাস কোম্পানি বা ডেস্টিনি টিউশন লিমিটেড সব মিলিয়ে যে আর্থিক লেনদেন, সেগুলোকে অনেকেই বলছেন যে অবৈধ ব্যাংকিং। এই প্রশ্নটি বারবার করা হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমি শুরু করতে চাই ঠিক একই প্রশ্ন দিয়ে, যে ডেস্টিনি গ্রুপ অবৈধ ব্যাংকিং করছে, কি জবাব আপনার? ধন্যবাদ। অনেকদিন পরে হলো আমরা কিন্তু আজকে সরাসরি অনেক আমাদের ক্রেতা পরিবেশক, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আবার আমাদের যারা প্রতিযোগী, এবং আমি বলবো বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে আমাদের এই জবাবদিহিতামূলক এই অনুষ্ঠানটি আপনারা আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা হচ্ছে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। আগে ইংলিশে একটা কথা আছে, এ গ্লাস অফ ওয়াটার এন্ড এ গ্লাস অফ ভিনিগার লুক অ্যালাইক বাট ডাজন্ট টেস্ট সেম। এক গ্লাস পানি আর এক গ্লাস সিরকা বলে আমাদের দেশে, দেখতে একরকম, স্বাদ এক নয়। আমাদের লেনদেনটি ব্যাংকিং এর মতো ওনারা মনে করেছেন। প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সকল বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান তারা লেনদেন করে থাকে, পার্থক্য এতটুকু কার সাথে করছে? ডেস্টিনি অবৈধ ল্যাব ব্যাংকিং করছে, এই অভিযোগটি সত্য নয়। কারণ ডেস্টিনি বলতে গেলে এখানে 35টি কোম্পানি চলে আসতেছে। আমার মনে হচ্ছে যেই পর্যবেক্ষণ রিপোর্টটি, যেটা আসলে অফিসিয়ালি কখনোই প্রকাশ করা হয়নি আমি যতদূর জানি, যে কারণে আমরা আসলে কোনো অবস্থানও নিতে পারছি না, কাকে জিজ্ঞেস করবো, কার কাছে আমরা জবাবদিহি করবো তাও জানি না। তবে যেহেতু গণমাধ্যমে এই অভিযোগটি এসেছে, আজকে একটি গণমাধ্যমের মাধ্যমে তাদের কাছে আমি জবাবদিহিতা করে তাদেরকে সন্তুষ্ট করতে চাই। আমি বলবো, যদি আমরা বিভিন্ন সময় আমরা একটু আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছি, এটা খুবই একটা স্বাভাবিক। কারণ আমরা মানুষ, আমাদেরও একটু কষ্ট লাগে যখন আমাদের ব্যাপারে কেউ কোনো এমন কোনো আমি বলি মন গড়া কোনো অভিযোগ তোলেন, তখন আমাদের একটু খারাপ লাগে। তাই আমরা অনেক সময় প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। প্রকৃত সত্য হচ্ছে, যারা এই অভিযোগগুলো আমাদেরকে দেখিয়েছেন তাদের গণমাধ্যমে, তাদের সন্তুষ্টির জন্য আজকে আমি কিছু কথা বলতে চাই। আমাদের এখানে একটি প্রতিষ্ঠান আছে, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এটা সমবায় আইনে 2001 সালে সমবায় আইনের আপনার আওতায় চলছে। এই জায়গাটাও আমি একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদন, যেটি আমাদের কাছে আমরা মোটামুটি যা প্রতিবেদন থেকে যেটুকু জানতে পেরেছি, সেখানে বলা হচ্ছে যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামে এই প্রতিষ্ঠানটির নামে প্রকাশ্য ব্যাংকিং এর প্রথম অভিযোগ, এবং প্রতিষ্ঠানটি চড়া সুদে ঋণ প্রদানের মাধ্যমে প্রতি মাসে কমপক্ষে 20 থেকে 25 কোটি টাকা মুনাফা অর্জন করছে। প্রতিষ্ঠানটির অধিকাংশ আমানত প্রকল্প সমূহ প্রায় তফসিলি ব্যাংক সমূহের মতোই আমানত প্রকল্প। আমানত প্রকল্প সমূহ উচ্চ সুদযুক্ত, করমুক্ত ও কমিশনযুক্ত হওয়ায় বহু সংখ্যক প্রশিক্ষিত মাঠকর্মী ও কমিশন এজেন্টের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করা হচ্ছে। আমানত ও শেয়ারের মূলধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি 31/12/2011 তারিখ পর্যন্ত জনসংখ্যা থেকে 2000 কোটি টাকা সংগ্রহ করেছে। এইটি আমানত ও শেয়ার প্রতিষ্ঠানটির আমানত ও শেয়ার মূলধন বৃদ্ধির হার অস্বাভাবিক। কি জবাব আপনার? আমি আসছি, আসলে আমি দর্শকদের সুবিধার্থে আমি এখানে স্ক্রিনে এনেছি কিছু। আমার প্রথম অভিযোগটি আমি যেটা মনে করতে পেরেছি, সেখানে ছিল এরকম যে প্রতিবেদন অনুযায়ী বিদ্যমান 2001 সালের সমবায় সমিতি আইনের অজুহাতে বাণিজ্যিক ব্যাংকের মতো আমানত সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। এটা একটা অভিযোগ ছিল। দ্বিতীয় অভিযোগ ছিল 2011 সাল পর্যন্ত সংগ্রহ করেছে 2000 কোটি টাকা। তৃতীয় অভিযোগ ছিল সমিতির শেয়ার হোল্ডারদের দায় দায়িত্ব তাদের পরিশোধিত মূল্যায়নের মাধ্যমে সীমাবদ্ধ নয়, তবে কখনো যদি অবসান ঘটাতে হয় তখন পরিসম্পদের ঘাটতি থাকলে সদস্যরা নিজ নিজ শেয়ার অনুযায়ী অনুপাতে দায়ী থাকবেন। এবং এখানে বলা হয়েছে, আরেকটি অভিযোগ আনা হয়েছে, যেটি হচ্ছে যে আমরা এখানে আপনাকে দেখাবো, আমি বর্তমানে আমি করে নিয়ে আসছি। সেটা হচ্ছে যে
সাবজেক্ট আমরা এখানে নিয়ে আসছি, যেখানে আমি সাজিয়েছি উত্তরগুলো, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানটির লাখ লাখ শেয়ার হোল্ডার এ সম্পর্কে অবগত নন এবং প্রতিষ্ঠানটির শেয়ার মূলধন ও শেয়ার হোল্ডারদের সংখ্যা ক্রমাগত বাড়িয়ে অত্যন্ত সুচতুরভাবে এর দায়ভারের সঙ্গে লাখ লাখ মানুষকে সম্পৃক্ত করেছে। এই ছিল মোটামুটি অভিযোগ আমার জানা মতে। আমার বক্তব্য হচ্ছে যে সমিতি আমানত সংগ্রহ করেছে এই কথাটাই সত্য, কিন্তু বাণিজ্যিক ব্যাংকের মতো আমানত সংগ্রহ করছে এই কথাটি সম্পূর্ণ অসত্য। কারণ 2001 সালে সমবায় সমিতি আইনের অধীনে বিধিবদ্ধ উপ আইন ধারা 22-এর 1 উপধারা এবং ধারা 23-এর 1 উপধারা ক, খ, গ ইত্যাদিতে যে কোনো সমিতি আমানত সংগ্রহ করতে পারে, এটা কিন্তু আইনে আছে। তারপরে আরো আছে, সেই অনুযায়ী একটি বিধিবদ্ধ সমবায় সমিতি হিসাবে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নিবন্ধন শর্ত অনুযায়ী সমবায় সমিতি আইনের অধীনে সমবায় অধিদপ্তর কর্তৃক অনুমোদিত উপ আইনের বিধান অনুযায়ী শুধুমাত্র সদস্যদের থেকে আমানত সংগ্রহ করতে পারে এবং করে থাকে। কিন্তু ব্যাংকের রিপোর্টে যেটা বলা হচ্ছে যে প্রতিষ্ঠানটি উচ্চ সুদে মুনাফার প্রলোভন দেখিয়ে কমিশন এজেন্টদের মাধ্যমে জনসাধারণের নিকট থেকে আমানত সংগ্রহ করছে এবং এই সংগৃহীত আমানতের পরিমাণ 1400 কোটি টাকার সংগৃহীত প্রায় 1400 কোটি টাকার শেয়ার মূলধন ও প্রকৃতপক্ষে আমানতের নামান্তর। হ্যাঁ, এখানে আমি সেটাকে এখানে গুছিয়ে রেখেছি। বাণিজ্যিক ব্যাংকগুলো যেরকম চলতি সঞ্চয় 5.5 বছরের দ্বিগুণ মাসিক মুনাফা স্কিমের অধীনে সাধারণ জনগণ থেকে আমানত সংগ্রহ করতে পারে এবং তা করে, অর্থাৎ ব্যাংকগুলো আমানত সংগ্রহের ক্ষেত্রটা হচ্ছে ওপেন এন্ডেড, একেবারে খোলা। এখানে যে কারো থেকে নিতে পারে, যে কোনো ব্যক্তি কোনো ব্যাংকের যে কোনো প্রকল্পে টাকা রাখতে চান রাখতে পারে। বাট ইন্টারেস্টিং হচ্ছে সমবায় সমিতি হলো ক্লোজ এন্ডেড, এটা সবার জন্য মুক্ত নয়। আপনি যদি একটু লক্ষ্য করেন, সমবায় সমিতি উহার সভ্যগণের আর্থিক সুবিধার জন্য সমবায় অধিদপ্তর কর্তৃক অনুমোদিত বিভিন্ন স্কিমের অধীনে শুধুমাত্র সভ্য বা সদস্যদের নিকট থেকে আমানত সংগ্রহ করতে পারে। এই পুরো জিনিসটা কিন্তু আমি কপি করেছি উপ আইন, যে আমাদেরকে যে বইটি দেওয়া হচ্ছে ওখান থেকে। সুতরাং আমরা অবৈধ করছি, এই কথাটা আসলে সত্যি নয়। আমি একটু আগে বলেছিলাম যে 1 গ্লাস ভিনিগার এবং 1 গ্লাস ওয়াটার দেখতে একরকম, টেস্ট একরকম নয়। যেমন এখানে আমি আরেকটি কথা বলেছি যে আমাদের যে উপায়নের বইতে যা কথাটা লেখা ছিল যে সমিতি কর্তৃক উহার নিবন্ধিত কর্ম এলাকায় অথবা অনুমোদিত শাখার মাধ্যমে কোনোভাবেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। সমিতির আমানত ঋণ গ্রহণ ও ঋণ প্রদানের ক্ষেত্রে সমবায় সমিতির আইন 01-এর 26 ধারা অর্থাৎ আমানত ঋণ গ্রহণ এবং ঋণ প্রদানের উপর বাধা নিষেধ সংক্রান্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে, এই কথাগুলো লেখা আছে। সুতরাং সমিতির সদস্য নয় এমন কোনো ব্যক্তিকে আমরা ঋণ দেই নাই, ঋণ দেওয়া যাবে না। তাহলে আমরা কি করেছি? আমরা এখানে যে কথা আসছে যে 2011 সাল পর্যন্ত 2000 কোটি টাকা আমরা করেছি, আসলে আমাদের এখানে একটা রিপোর্ট আছে, আমরা দর্শকদের উদ্দেশ্যে স্ক্রিনে এনেছি। দেখেন 2006-7 কিন্তু আমাদের 0.7 কোটি টাকা, তার মানে হচ্ছে 70 লক্ষ টাকা। 2007-8 হচ্ছে 7 কোটি 2 লক্ষ টাকা। 2008-9 17 কোটি 56 লক্ষ টাকা। 2009 এবং 8-এ যে জিনিসটা আছে এখানে 9 এবং 10-এ আমাদের এখানে হচ্ছে 222 কোটি 22.18 কোটি। এবং আপনি যদি খেয়াল করেন যে 2010 এবং 11-তে এসে 522 কোটি 74 লক্ষ টাকা হয়ে গেছে। তার মানে জন্ম থেকে 2011 পর্যন্ত অ্যাকচুয়ালি আমাদের যে সংগৃহীত আমানতের পরিমাণ সেটা হচ্ছে কেবলমাত্র আপনার 770 কোটি টাকা হিসেবে নেওয়া হচ্ছে। এখন এটা কিন্তু সম্পূর্ণ নেওয়া হচ্ছে কিন্তু আপনার নিজেদের থেকে, আমাদের যারা সভ্য সদস্য, এবং যেটা আমরা সমবায় সমিতির উপ আইন অনুযায়ী করতে পারি। যেটা অভিযোগ সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনও আছে, অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদনে বিভিন্ন ধরনের অভিযোগ। সেটি হচ্ছে যে আপনাদের যে সুদের হার, সেটি সচরাচর ব্যাংক থেকে যে সুদের হার দেওয়া হয় তাতে অনেক বেশি। 9% হচ্ছে সঞ্চয়ী এবং স্থায়ী আমানত 16%, এবং যেহেতু সমবায় আইনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে তাহলে উৎস কর কর্তনের কোনো সুযোগ নেই, যে কারণে লোকে আকৃষ্ট হচ্ছে এবং আপনারা বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করতে পারছেন। একটা জিনিস কি দেখেন, আমাদের এখানে আসলে সমবায় সমিতিটা তো অ্যাকচুয়ালি ডেভেলপ করা হয়েছে ব্রিটিশ আমলেই। তারা বিভিন্ন কমিউনিটিকে সহযোগিতা করার জন্য এই আইনটিকে বা এই পদ্ধতিটিকে চালু করছে। এখন আমার বক্তব্য হচ্ছে একটা, যে আমরা এখানে কোনো সুদ দিই না, আমরা যেটা নিই সেটা হচ্ছে মুনাফা। সেই মুনাফা আমরা কোনো অবস্থাতেই কোনো সভ্যদের আমানতের উপরে 12% উপরে দিতে পারি না, তাহলে আমাদের কোনো লাভ থাকে না। এটা সত্যি। আমরা যখন কাউকে ধার দেই বা ঋণ দেই, কর্জ দেই, সে কর্জের উপরে আমরা 16% করে থাকি। সেটা একেবারে নেহায়েত একটা সীমিত
পর্যায়ের ঈদের কাছে, সভ্যদের কাছে। কারণ আমাদের অধিকাংশ অর্থ, আপনি যদি লক্ষ্য করে থাকেন, অধিকাংশ অর্থ কিন্তু আমরা সম্পদ করেছি, ক্রয় করেছি, আমরা 17টি কোম্পানিতে বিনিয়োগ করেছি, আমরা স্থাবর সম্পত্তি ক্রয় করেছি, আমরা ব্যবসা বিনিয়োগ করেছি। তাহলে এই যে আপনার 16% যে লভ্যাংশ করা হয়, এটার সংখ্যা বেহাইতি কম, একেবারে কম। আমার মনে হয় পার্সেন্টেজ ইভেন নট মোর দেন 10%। কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের তুলনায় তো এটা কম, কারণ তারা তো উচ্চ কর দিয়ে তারপরে তারা কথা আছে। বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু আমি বলেছি ওপেন এন্ড পর্যন্ত আপনার মধ্যে, এটা কিন্তু আমরা কিন্তু আমাদের সভ্যতার বাইরে এটা করতে পারি না, আমরা নিজেরা। এটা সমবায়ের আইন অনুযায়ী করা হচ্ছে। আমি আপনাকে আইনের ধারাও বলেছি, ধারা 26, ধারা 23, অনেকগুলো ধারার কথা উল্লেখ করেছি। সেখানে আপনি দেখবেন যে এটা আমাদেরকে পারমিশন দেওয়া আছে। এভাবে বলা আছে যে এই আইনটি কেবলমাত্র দেশটির সাথে সম্পৃক্ত ইহার সদস্যদের জন্য সীমাবদ্ধ। সুতরাং এই ধরনের অভিযোগ কিন্তু আসলে সত্য নয়, এটা ভুল বুঝাবুঝি। আমি বলবো যারা এই বিষয়ে দক্ষ, মানে আইনে দক্ষ যারা জানেন, তারা কিন্তু স্বীকার করবেন যে আমরা কোনো অবৈধ অভিযোগ করিনি। যারা এখানে এসে অবজারভেশন করেছেন তাদের মনে হয়েছে, কিন্তু বিষয়টি কিন্তু আমাদের সাথে বসলে আরো পরিষ্কার হয়ে যেত। তারা কি আপনাদের সাথে বসেননি? আমাদের সাথে বসার কোনো সুযোগ ওনাদের হয়নি, ওনারা আসেনি। কিভাবে বলছেন যে তারা এসেছিলেন, তারা আপনাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, কিন্তু আপনারা তাদের বেরোতে পারেননি? আপনাদের রেজিস্টার, লোন রেজিস্টার, সঞ্চয় রেজিস্টার, সদস্য রেজিস্টার, সাপ্তাহিক মাসিক প্রতিবেদন, নমুনা ভিত্তিক প্রতিবেদন, ভাউচার, এগুলো আপনারা তো দেখাতে পারেন না। তাই আমি একটা কথা বলি, যদি এই কথাটাই সত্যি, আপনার কথা কিছুই দিতে পারেনি, তাহলে কিসের ভিত্তিতে এই রিপোর্টটা তৈরি হলো? তাহলে বুঝতে হবে যে, তাহলে আমি যদি ওনাদের এই কথাটাকে মেনে নিই, তাহলে আমরা কিন্তু আরেকটা জিনিস একমত হতে পারি, পুরো রিপোর্টটাই কাল্পনিক এবং মন গড়া। কারণ উনি কিন্তু একটা জিনিসও পাননি। আর যদি উনি বলেন না আমাদের তথ্য ভিত্তির উপরে উনি করেছেন, তাহলে বুঝতে হবে ওনারা হয়তো দু একটি ওনারা আমাদের কাছ থেকে পাননি, কিন্তু বাকিগুলো পেয়েছেন। সত্য কথা হচ্ছে ওনারা যেদিন এসেছেন, আগে আপনাকে বুঝতে হবে ওনারা কেন আসলেন। ওনারা একটি চিঠি নিয়ে আসছেন যে আমাদের বিরুদ্ধে একটি অভিযোগ হয়েছে, আমরা বৈদেশিক মুদ্রা লেনদেন করি এবং মানি লন্ডারিং করেছি। এবং বৈদেশিক মুদ্রা যে ভিজিলেন্স বিভাগের 2 জন কর্মকর্তা, ওনারা আসছেন কিন্তু এই বিষয়টা দেখতে। আসার পরে আমাদের যিনি নির্বাহী পরিচালক আছেন, তিনি বললেন যে আমরা কোনো বৈদেশিক মুদ্রা লেনদেন করি না এবং এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তখন উনি বললেন তাহলে আমাকে আরো কিছু কাগজপত্র আপনারা করুন, আমাদেরকে সরবরাহ করুন। আমরা তখন বললাম ঠিক আছে, আপনি ওইভাবে একটা চিঠি লিখে নিয়ে আসেন। মজার ব্যাপার হচ্ছে ওনারা কিন্তু কোনো চিঠি লিখে নিয়ে আসেননি, ওখানে বসে একটা সাদা কাগজে 17টি জিনিস চাইলেন। প্রথম ব্যাপারটা কিন্তু ছেলে মানুষই মনে হচ্ছে আমার কাছে, কারণ একটা তদন্ত করবেন, সেই তদন্তে কি কি কাগজ আপনার দরকার সেটা বাংলাদেশ ব্যাংকে গিয়ে যে ভদ্রলোক এটাকে ইস্যু করবেন, আমি যতটুকু জানি জনাব জুলকার নাইন, ওনার কিন্তু এটা ইস্যু করার কথা, কিন্তু ওনার পর্যন্ত ওনারা 2 জন যাননি। ওনারা ওখানে বসে একটি সাদা কাগজে 17টি জিনিস চেয়েছেন। তার মধ্যে আমরা বলেছি ঠিক আছে 2 সপ্তাহ পরে আসেন। আমরা বলতে আমি তখন ছিলাম না, আমাদের ট্রেজারার এবং নির্বাহী পরিচালক। তখন ওনারা যথারীতি একবার আসলেন 6 তারিখে, আবার আসলেন 21 তারিখে। 21 তারিখে ওনাদেরকে সব সরবরাহ করা হচ্ছে, কেবলমাত্র 2টি করা সম্ভব হয়নি। একটা ছিল সদস্য রেজিস্টার, আর একটা ওনারা চাইলেন যে আমাদেরকে একটা ব্যাংক চেক দিয়ে দেন। আমাদের কাছে আসলে ব্যাংক চেক বলতে কোনো জিনিস নেই, আমাদের কাছে আছে উইথড্রয়াল ভাউচার। আপনারা কিভাবে অপারেট করেন? আমরা এখানে উইথড্রয়াল ভাউচার আছে, উইথড্রয়াল ভাউচার দিয়ে তারা করে। ডকুমেন্টস কিভাবে চেক করেন? আমাদের সব কম্পিউটার ডিজিটাল, সব অনলাইন। মজার ব্যাপার হচ্ছে আমরা কেবলমাত্র বেশি দিন হয় 1 বছর সময় হচ্ছে, আমরা প্রত্যেকটা শাখার সাথে ডাইরেক্ট অনলাইন সিস্টেম সেট করি গ্রাহকের সুবিধার জন্য। যেহেতু আমরা বাংলাদেশ ব্যাপী সর্বত্রই এইটার আমাদের সভ্যদের মধ্যে লেনদেন করার অনুমতি পেয়েছি, আর কারোর মধ্যে কারোর সাথে না। এখন আপনি যদি একটা মাল্টিনেশনাল কোম্পানি হন এবং আপনার যদি 3টা বিভাগীয় 3টা অফিস থাকে, আপনার 3টা অফিসের মধ্যে লেনদেন চলতে পারে। এটা কিন্তু কোনো ব্যাংকিং নয়, যেটাকে ওনারা ব্যাংকিং বলছেন, আমি ওটাকে বলছি লেনদেন। আমরা আর একটু পরে ফিরে এসে বাকি আলোচনা করবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, ছোট একটি বিরতি নিচ্ছি। দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠানের বিশেষ পর্বে। কথা বলছিলাম মোহাম্মদ রফিকুল আমিনের সঙ্গে, প্রসঙ্গ এমএলএম ব্যবসার নানা দিক। আমি যে প্রশ্নে আসতে চাই, আমাদের সময় যেহেতু কম, প্রশ্ন অনেক করতে চাই, তাহলে আমরা চাইছি যে একটু যদি সংক্ষেপে আপনি মূল বিষয়টিকে তুলে ধরেন। সেটি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে অভিযোগ রয়েছে যে আপনারা নিবন্ধিত সমবায় আইনে, বিশেষ করে ডেস্টিনি মাল্টি পারপাস যেটা, সেটি নিবন্ধিত সমবায় আইনে, কিন্তু আপনারা করছেন এমএলএম ব্যবসা। সমবায় আইনের অধীনে নিবন্ধিত হয়ে মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্কিং ব্যবসা করা যায়?
এটা করা যায় না আসলে। তো মানে ব্যাখ্যাটি ভুল। সেটা হচ্ছে আমরা যখন মাল্টিলেভেল কোম্পানিটি করি, এটা জন্ম হয়েছে আপনার 2000 সালে, এবং 2001 সাল থেকে আমরা মাল্টিলেভেল মার্কেটিং ডায়েট, যেটাকে আমরা বলি ডায়েট সেল করছি। আর আমাদের সমবায় সমিতি যেটা, এটা জন্ম হয়েছে 2006 সালে। তাহলে আপনাকে বুঝতে হবে, আমরা যখন 2006 সালে এটা কোনো কাজ শুরু করি, তখন কিন্তু আমাদেরকে কিন্তু একটা সীমারেখা দেওয়া হচ্ছে যে এই সমবায় সমিতির সভ্য হতে পারবেন কেবলমাত্র ডেস্টিনির ব্যবসায়ীরা বলতে বোঝানো হয়েছে ক্রেতা পরিবেশক। এখন ক্রেতা পরিবেশকরা যখন পণ্য ক্রয় করে ক্রেতা পরিবেশক হন, কেবলমাত্র তখনই এখানে সভ্য হতে পারবেন। আর সভ্য হওয়ার শর্ত হচ্ছে যে কোনো সমবায় সমিতি আপনাকে ওই সমবায় সমিতির উপর আইন অনুযায়ী যেভাবে নিবন্ধিত, যেমন আমরা নিবন্ধিত প্রতিটি শেয়ারে 500 টাকা দিয়ে ক্রয় করলে আমরা একটা সভ্য হতে পারবো। তাই অনুমান করা হচ্ছে যে এই সমিতিটিকে চালানো হচ্ছে মাল্টি লেভেলের আদলে। কথাটা সত্য নয়, অ্যাকচুয়ালি একই লোক কিন্তু দুই জায়গায় আছে। আপনি একজন লোক কিন্তু সাংবাদিক, আবার আপনি কিছুক্ষণ পরে গিয়ে বা আগামীকাল কোথাও গিয়ে কিন্তু আপনি কোন একটা কলেজের, ইউনিভার্সিটির আপনি লেকচারার হতে পারেন, আপনি সেখানে টিচার হতে পারেন। কিন্তু এরকম মনে করার কোনো কারণ নাই যদি আগামীকাল কেউ অভিযোগ করা হয় যে সাংবাদিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দেওয়া হচ্ছে। দেখেন কথাটা কিন্তু ট্রিকি, বিকজ ইউ আর সাংবাদিক। আবার আপনার আরেকটা চাকরি আছে, আপনি কলেজে লেখাপড়া করান বা আপনি শিক্ষা দেন। আবার আমরা এমনও জানি, আমাদের একজন আছেন যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক বিভাগের একজন শিক্ষক, আবার উনি কিন্তু দৈনিক ডেস্টিনিতে কিন্তু আপনার সম্পাদকীয় বিভাগে একজন কিন্তু সাংবাদিক। এবার আপনি কি বলবেন? তাহলে আপনি কি বলবেন যে রফিকুল আমিন পত্রিকা চালাচ্ছে জগন্নাথ কলেজের টিচার দিয়ে, নাকি ওনারা বলবেন যে জগন্নাথ কলেজ তাদের শিক্ষক চালাচ্ছেন দৈনিক সাংবাদিক দিয়ে? কিন্তু আপনি একটা কথা বলছেন যে আপনার 500 টাকা দিলে আপনার সদস্য, আমাদের সভ্য সেখানে 500 টাকা শেয়ার করতে হয়, কিন্তু সাথে সাথে কার্ডের জন্য 100 টাকা ভর্তি ফি, 100 টাকা ডিস্ট্রিবিউটর হিসেবে তাদের কার্যক্রম শুরু করতে হয়। সেখানে 500 টাকা 200 টাকা আমি শেষ করি। আবার ব্রোশিয়ারে 500 টাকার একটি শেয়ার কথা উল্লেখ থাকলেও সেখানে দেখা যাচ্ছে 40 লট কিনতে হয়, তাহলে দেখা যাচ্ছে 20,000 টাকা শেয়ার কিনতে হয়। তাহলে সে 500 পয়েন্ট পেলে সে একটা সদস্য হতে পারে। এর ভিতরে কি কোনো ট্রিক্স নেই? না, এখানে যে জিনিসটা হচ্ছে আমি বলি, যেমন ডেস্টিনি বিভাগের লিমিটেড কিন্তু এটাকে প্রমোট করছে। প্রমোট করতে গিয়ে আপনি যখন দেখবেন আজকাল কতগুলো শপিং মল আছে, যেখানে আপনি যখন কোনো পণ্য ক্রয় করেন আপনাকে একটা কার্ডের জন্য বলা হয় যে আপনার আমাদের শপিং কার্ড আছে কিনা। যেমন আমি এক্সাম্পলটাকে আর একটু ক্লিয়ার করি, বিদেশে অনেকগুলো নাম করা এয়ারলাইন্স আছে, যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্স, তাদের একটা আপনার আছে আপনার যেটাকে বলা হয় যেটা এয়ারমাইলস কার্ড আছে, সেটা যে শুধু আপনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে ফ্লাই করলে এয়ারমাইলস পাবেন তা না। আবার অনেকগুলো দোকান আছে যেখানে গিয়ে আপনি পণ্য ক্রয় করলে আপনাকে দেওয়া হয়, কিন্তু দোকান থেকে কিনছেন কিন্তু আপনার জামা কাপড় ইত্যাদি। কিন্তু এয়ারমাইলস কেন হচ্ছে? শব্দটা কিন্তু এয়ারমাইলস, শব্দ দেখবেন আছে যে আপনি যদি এত টাকার জামা কাপড় কিনেন আপনার এয়ারমাইলস হয়, কিন্তু হাস্যকর হচ্ছে আপনি কিনছেন জামা কাপড়, হচ্ছে কিন্তু এয়ারমাইলস। আসলে এগুলোকে বলা হয় কো শেয়ারিং। এখানে ডেস্টিনি বিভাগের লিমিটেড বলেছে যে কোনো ব্যক্তি যদি আমার সিস্টার কোম্পানি কোঅপারেটিভ সোসাইটি থেকে 500 টাকার একটি শেয়ার কিনে সভ্য হয়, তাহলে সে 25 পয়েন্ট পায়। এটা হলো আসল বাস্তবতা। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, আপনি যদি ডেস্টিনি বিভাগের লিমিটেডে পূর্ণাঙ্গ আরেকটি সেন্টার পেতে চান, কারণ এই ব্যবহার কিন্তু অলরেডি ক্রেতা পরিবেশক, সে যদি আরেকটি সেন্টার অর্জন করতে চায়, তখন ডেস্টিনি বিভাগের লিমিটেড বলেছে আপনার ন্যূনতম 500 পয়েন্ট লাগবে, নাহলে আমি সেন্টার দিতে পারছি না। তখনই তারা নিজেরা উদ্বুদ্ধ হয়ে অনেকটা পাইকারের মতো, যেমন আপনি চাইলে কিন্তু আস্তে আস্তে 25 পয়েন্ট করে 20 বার সংগ্রহ করতে পারেন, কেউ আপনাকে নিষেধ করেনি। কিন্তু আপনি যদি মনে করেন আপনি তাৎক্ষণিক আপনি 500 পয়েন্ট করবেন, তখন আপনি 40টি শেয়ার নিচ্ছেন। এটা আসলে কোম্পানি কোনো আইন করে দেয়নি, এটা একান্তই ক্রেতা বা পরিবেশকের নিজের চয়েসের ব্যাপার, ইচ্ছের ব্যাপার। সেটা তো যেটা করা হচ্ছে তার ফলে তো মানুষ মানে প্রক্রিয়াটি এমন, মানুষ সচরাচরভাবে বেশিটা কিনতেই চাইবে। যদি এই কথাটাই সত্য হতো তাহলে কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের ক্রেতা পরিবেশক কিন্তু 45 লক্ষ, কিন্তু আমাদের কোঅপারেটিভের নাম্বার হচ্ছে 8.5 লাখ। আপনার কথা সত্যি, ওরা সবাই কিন্তু এখানে আসার কথা ছিল, আসে নাই। আসেনি। 5 ভাগের 1 ভাগ। মোট সম্পদ, স্থায়ী সম্পদ, আমানত স্থিতি, শেয়ার মূলধন পরিশোধিত, এই সমস্ত কাজের বৃদ্ধি আর ডেস্টিনিতে অস্বাভাবিক। ডেস্টিনি বলতে আপনারা যে সমস্ত কোম্পানিগুলো আর্থিক লেনদেন করেন, 35টা কোম্পানিকে আমি ব্যক্তিগতভাবে বোঝাচ্ছি না। এবং গবেষণা উন্নয়ন খাতে স্থিতির পরিমাণ 30/6/2010 তারিখে ছিল 193,27,54,999.00 টাকা। কোন ল্যাব নাই, কিছু নাই, এত টাকা কি করে হয়? সমিতি উচ্চ সুদ ও কমিশনের বিনিময়ে আমানত শেয়ারে মূলধন সংগ্রহে লিপ্ত, যা অনৈতিক ও প্রতিষ্ঠানের অস্তিত্ব ভবিষ্যতে হুমকির সম্মুখীন হতে পারে বলে পরিদর্শক দল মনে করেছে বাংলাদেশ ব্যাংকে। তারা এও মনে করেছে প্রতিষ্ঠানটি তথাকথিত শেয়ার বিক্রির মাধ্যমে 1400 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং 2014 সালে এই 14,000 কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাবে। এটা কিন্তু আসলে শব্দ চয়নের মানে মিসআন্ডারস্ট্যান্ডিং। প্রথমে আমি আসছি
যেটা বলা হচ্ছে যে গবেষণা খাতে যে যে টাকাটার কথা বলা হয়েছে, আসলে এটা কিন্তু অ্যাকাউন্টিং এর একটা টার্ম। মূল কথাটা হচ্ছে এটা প্রমোশনাল এক্সপেন্স। যেমন আপনি মনে করেন নোবেল পুরস্কার, বলা হয় নোবেল শান্তি পুরস্কার। এখন নট নেসেসারিলি সবসময় আপনি যুদ্ধ করার কারণে নোবেল পাবেন। আপনি সাহিত্যের জন্য কিন্তু নোবেল পাচ্ছেন, আপনি সেবার জন্য নোবেল পাচ্ছেন, মাদার তেরেসা পেয়েছে, ক্ষুদ্র ঋণ দিয়েও পাওয়া যাচ্ছে। তো এখন আপনি সব ক্ষেত্রে যদি এই শান্তি শব্দের যদি ব্যাখ্যা যদি একেবারে শান্তি খোঁজেন হবে না। এইটা একটা মডেল, এটা একটা সিম্বল। এখানে যে গবেষণা খাত দেখানো হচ্ছে, কোনো রিসার্চ ল্যাব নাই, আমি ওনার সাথে একমত, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যাকাউন্টিং এর একটা হেড, মূল অ্যাকাউন্টিং এর হেড যেটা হওয়া উচিত ছিল, আমি যদি একজন মার্কেটিং এর ছাত্র হিসেবে বলি, এটা হওয়া ছিল বিজনেস প্রমোশনাল হেড। কারণ এখানে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে, যিনি আরেকজন শেয়ার হোল্ডারকে উদ্বুদ্ধ করেন যে আপনি আসেন আমাদের এখানে আরো শেয়ার বৃদ্ধি করে আমাদের সম্পদকে বৃদ্ধি করেন, তিনি অ্যাকচুয়ালি এখানে একটা ইনসেন্টিভ বা পারিতোষিক পেয়ে থাকেন, বা একটা উৎসাহ মুনাফা দেওয়া হয়, যেটা আপনার সমবায় আইনের মধ্যে আছে। আমি দেখাতে পারবো যে কাকে কাকে দেওয়া যাবে। উৎসাহ ভাতা বলা হয় এটাকে। এটি অ্যাকচুয়ালি যদি বাংলা বলতে হয়, আমি বলবো এটা উৎসাহ ভাতা। এই উৎসাহ ভাতা নামটা কিন্তু রং ইউজ করা হয়েছে গবেষণায়। এটার জন্য আমি দুঃখিত যদি এটা কাউকে বিভ্রান্ত করে, কিন্তু এটা অ্যাকচুয়ালি উৎসাহ ভাতার মধ্যে পড়ে। এবার আসি যেটা বলা হচ্ছে অস্বাভাবিক বৃদ্ধি। চলুন আমরা একটু ব্যাখ্যা করি। আমরা আগেও বলেছি যে আমরা 10% বেশি লোককে কোন রকমের ক্ষুদ্র ঋণ দেইনি। আমাদের 90% আপনার আমানত কিংবা আপনার শেয়ারের টাকা সম্পদ কেনা হয়েছে। আপনারা অনেকে জানেন বাংলাদেশের সবচেয়ে বেশি অস্বাভাবিক রকমের মূল্য বৃদ্ধি হচ্ছে একটি জিনিসের, সেটা হচ্ছে জমি, স্থাবর সম্পত্তি, নট বিল্ডিং। আপনি যে জমিটি দেখেছেন এই বছর 10 লাখ টাকা কাঠা, আপনি আমার সাথে একমত হবেন, আগামী বছর এটা আপনি 10 লাখ টাকা কাঠা পাবেন না। কেন পাবেন না আমি জানি না, 15 লাখ টাকা কাঠা। এমন কথা হচ্ছে, আমরা যখন সম্পদ ক্রয় করেছি, ধরেন আমরা কোন এক সময় 145 কোটি টাকার সম্পদ ক্রয় করেছি 1 বছর আগে, 2 বছর পরে এসে এটা দাঁড়িয়ে গেল 308 কোটি টাকা ভ্যালুয়েশন। এটাকে অস্বাভাবিক মনে হচ্ছে, আসলে কিন্তু এটা সম্পদের ক্রয়ের থেকে হয়েছে। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, যতগুলো রিয়েল এস্টেট কোম্পানি দেখবেন তাদের প্রত্যেকেরই কিন্তু এরকম অস্বাভাবিক রকমের কিন্তু মুনাফা হচ্ছে। যতগুলো আপনার স্থাবর সংখ্যা, যেমন মনে করেন গাছের কথায় আসি, একটি গাছের পিছনে খরচ হয়, আমাদের হিসাব আছে নর্মাল একটি গাছে আপনার 12 বছরে 21 টাকা, কিন্তু গাছটি কিন্তু 12 বছর পরে বিক্রি করা যায় 5,000 টাকা। একটু হিসাব করে দেখেন তো, কেমন একটা বিদ্যুৎ মনে হয় না যে 21 টাকা খরচের গাছটি 12 বছর পরে এসে 5,000 টাকা? কিভাবে এটা সম্ভব? এই জাতীয় সম্পদের দাম কিন্তু এইভাবে বৃদ্ধি হয়ে থাকে। জমি, গাছ, বা অনেক সময় দেখা যায়, যেমন মনে করেন তাদের আগে বলা হচ্ছে যে আপনাদের সম্পদ বৃদ্ধির অতিরিক্ত পরিমাণে বাড়ছে, খুব দ্রুত বাড়ছে। বেড়েছে বলবো না, আমরা বলবো যে আমরা ভালো সিদ্ধান্ত নিতে পেরেছি। আমরা অত লিমিটেড কি সম্পত্তি ছিল আর কি হয়েছে আমাদের সম্পত্তি, আমি বলবো বেশ কিছুদিন আগে 145 কোটি টাকা ছিল, এখন তো 300 কোটি টাকার উপর স্থায়ী সম্পদ আছে, মাল্টিপারপাসের আছে। আসলে বলতে গেলে সেভাবে আমরা কিনেছি 300 সামথিং, যেটা 800 আপনার সামথিং হয়ে গেছে আপনার সম্পদ। আমি স্থায়ী সম্পদের কথা বলছি। এছাড়া বিনিয়োগটি আছে আমাদের 16-17টা কোম্পানিতে। সবকিছু মিলিয়ে আমাদের মাল্টিপারপাসের আছে 3,000 কোটি টাকা। হ্যাঁ, ট্রি প্ল্যান্টেশন আমাদের জমি আছে, সেখানেও আমরা কিনেছি প্রায় 200 থেকে 300 কোটি টাকার উপর কেনা হচ্ছে, কিন্তু এখন বর্তমান ভ্যালু দাঁড়িয়েছে অনেক 600। কিনেছেন তো এই যারা সদস্য, যারা আমানত সংগ্রহকারী, তাদের টাকাতেই? সবসময় নয়, সবসময় না। এই জন্য বলছি, যেমন কোঅপারেটিভের ক্ষেত্রে সত্যি কোঅপারেটিভের আমানত দিয়ে নেওয়া হয়েছে, কারণ কোঅপারেটিভের যে বাইলজ আছে সেখানে পরিষ্কার লেখা আছে যে এই শেয়ার বা আমানতের টাকা কিভাবে ব্যবহার করা হবে। পরিষ্কার লেখা আছে আবাসন, গৃহ নির্মাণ, তারপরে আপনার মেশিনারিজ, যানবাহন, বিভিন্ন রকমের প্রকল্পে কিন্তু বিনিয়োগ করতে হবে, এটা কিন্তু নির্দেশ দেওয়া আছে বইয়ের মধ্যে। এই ক্ষেত্রে সত্যি। আবার আপনি যদি ইয়েতে যান, কি বলে, যেখানে আপনার ট্রি প্ল্যান্টেশন, সেখানে কিন্তু ট্রি প্ল্যান্টেশন আমানতকারীদের অর্থটাকে ওইভাবে কিন্তু ব্যয় করা হয়। কেবলমাত্র কোম্পানি যেটাকে লাভ করেছে, কোম্পানির নিট মুনাফার অংশ দিয়ে সম্পদ করা হয়েছে, এই জন্য সিকিউরিটি হিসাবে। ধরে নিচ্ছি কোনো এক সময় 10 বছর পরে যদি আমাদের অর্থ সংকটের কোনো সম্ভাবনা থাকে, তাহলে কোম্পানির যেটা স্থায়ী সম্পদ আছে এটা থেকে কভার করা যাবে। কারণ আমরা কখনোই একটা জিনিস করি না, প্রতি বছর আমাদের যদি এজিএম এর রুলস আপনি ফলো করেন, প্রতি বছর যদি 100 টাকা মুনাফা হয়, সে মুনাফা থেকে 50 টাকা কিন্তু রিজার্ভ ফান্ডে রাখা হয়। সুতরাং এই সুযোগ নাই যে আমরা মুনাফাকে সবাই ভাগ্য করে নিয়েছি। এটা আসলে একটা তথ্য বিভ্রাট। আমার মনে হয় যদি কেউ আমাদের কাছে এসে একেবারে ডিটেলস যদি ইনভেস্টিগেশন করে, আমি শিওর উনি এটা খুঁজে পাবেন। এবার আসলে একটা মজার ব্যাপার বলি, কিছুদিন আগে আমি দুদুকে গিয়েছি, যারা আমার উপরে
আমাকে অনেকগুলো প্রশ্ন করেছেন, ওনারা নিজেরাই স্বীকার করেছেন আপনাদের এতগুলো কোম্পানি সব যদি সঠিকভাবে তদন্ত করতে হয় আমাদের মাসব্যাপী তদন্ত করতে হবে। যদি ওনাদের কথাটাই আমি একমত হই এবং হব সত্য কথাটা, তাহলে কি করে 2 সপ্তাহের একটা তদন্ত রিপোর্ট আপনি এতগুলো খবর পেয়ে গেলেন? অভিযোগ যেটা ছিল আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি বলেননি, আমি আবারও জিজ্ঞেস করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অভিযোগ যে প্রতিষ্ঠানটি তথাকথিত শেয়ার বিক্রির মাধ্যমে 1400 কোটি টাকা হাতে নিয়েছে এবং 2014 সাল নাগাদ না, উধাও হয়ে যেতে পারে। কথাই সত্যি নয়। প্রথম কথা হচ্ছে 2014 সালে বহু লোকের টাকা পে করতে হবে, সেগুলো পে করবেন না, তখন চলে যাবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, 1400 কোটি টাকা উন্নীত করার যে অনুমতি আমরা পেয়েছি এটা কিন্তু 300 কোটি টাকা থেকে। আমি দর্শকদের উদ্দেশ্যে স্ক্রিনে দেখাচ্ছি, আমরা প্রথমে পেয়েছি 50 কোটি টাকার পরিশোধিত অথরাইজ অনুমোদিত মূলধন। সে অনুমোদিত মূলধন আমরা কিন্তু পুরোটা কিন্তু ব্যবহার করিনি, আমরা করেছি 6 কোটির মতো। দেখেন 2009-তে আমরা কতজনের করেছি, 1400 কোটি টাকা উন্নীত করার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আপনার 2011-তে এসে, যেখানে আমরা 6,56,321 জনের কাছে আমরা এই শেয়ারটাকে বন্টন করেছি, যেটা আমিও নিয়েছি। যেমন এখানে আমি একটা ডাটা দিচ্ছি আপনাদেরকে, খুব সহজ একটা সংক্ষিপ্ত ডাটা আপনারা দেখতে পাবেন। 2006-7 আমাদের অনুমোদিত মূলধন ছিল 50 কোটি, কিন্তু আমরা কিন্তু সংগ্রহ করেছি 1,62,00,000। 2007-8 আমরা তখন 3 কোটি। 2008-9 কিন্তু সরকার আমাদের এটা অনুমোদিত মূলধন করেছেন 300 কোটি, বাট আমরা কালেকশন করেছি মাত্র কত দেখেন 23 কোটি। 2009-10 কিন্তু 300 কোটি থাকা অবস্থায় 299 কোটি। তার মানে কি 2 বছরে মিলে কিন্তু আমরা ওখানে গিয়েছি। এই জাম্পটা হলো কি করে? এটা হয়েছে আপনার 2009-10 কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডও কিন্তু আপনার ক্রেতা পরিবেশের সংখ্যা কিন্তু বেড়েছে। আমি বরাবর একটা কথা বলে যাচ্ছি, কোন ব্যক্তি বাইরে থেকে আসেননি। ডেস্টিনি 2000 লিমিটেডের 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের একটি অংশ, 5 ভাগের 1 ভাগ, একটি অংশ কিন্তু এসে এখানে, যেহেতু তারা জেনেছে যে এটা আমাদেরই সম্পত্তি আমরা পারি, তারাই কিন্তু এখানে বিনিয়োগ করেছে। কেন? এইটার পিছনে আমার একটা যুক্তি আছে। যখন ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটরগণ খুব ভালো ইনকাম করা শুরু করলেন, তখন আমাকে একজন খুবই চিন্তাবিদ ভদ্রলোক বললেন যে আপনারা মানি পলিউশন করবেন না। আমি বললাম সেটা কি জিনিস? বলে এই যে আপনাদের ক্রেতা পরিবেশকরা খুব ভালো আয় করছে, তারা কি করছে এই টাকা? নিশ্চয়ই টাকা তারা অপচয় করছে। একটা স্কিম তৈরি করেন যেখানে তারা এটাকে বিনিয়োগ করে তাদের আর্থিক নিরাপত্তাকে প্রতিষ্ঠিত করবে। তখনই কিন্তু আমরা কোঅপারেটিভে গেলাম। তারপরে আমি যখন 50,000 টাকা আয় করছি ডেস্টিনি 2000 লিমিটেড থেকে, ওই টাকারই একটি অংশ 5 ভাগের 1 ভাগ এনেই কিন্তু আমি কোঅপারেটিভ দিচ্ছি। এটা কিন্তু সঞ্চয়, এবং সমবায় সমিতির পুরো আইডিয়াটাই কিন্তু সঞ্চয়। এটাকে অ্যাগ্রেসিভ মনে করার কোনো কারণ নেই। আপনি যদি লক্ষ্য করেন 2011-10-11-তে আমরা কিন্তু অনুমোদিত শেয়ার পেয়েছি 1400 কোটি, অথচ আমরা কিন্তু এটা বিপণন করেছি 1196 কোটি। তার মানে কি 1200 কোটি। এখন আপনার দেখার বিষয়ে 1200 কোটি টাকা অপব্যবহার হয়েছে কিনা? হয়নি, করতে হয়নি। আমরা প্রায় আপনার 35টি প্রজেক্টে এই অর্থ আমরা বিভিন্ন সময় দিয়েছি, যেটা সরকার আমাদেরকে একটা নির্দিষ্ট সময় অনুমোদন দিয়েছেন। সুতরাং যে কথাটা বলা হচ্ছে অবৈধ একটি কাজ হয়নি, হওয়ার সুযোগ নেই, কারণ আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজটি করি। তার একমাত্র প্রমাণ হচ্ছে প্রতি বছর যখন এজিএম করা হয়, বার্ষিক সাধারণ সভা করা হয়, সেটা একান্তেই করা হয়। যেমন মনে করেন 30শে জুন বছর শেষ, আমরা অগস্টের মধ্যে এটা করে ফেলি। তার মানে এটা খুবই একটা বিরল ঘটনা যে কোনো একটা সমাবেশ সমিতি 2 মাস না যেতে মৎস্যপূর্তির এর ভিতরে আমরা করে থাকি সাধারণ বার্ষিক। আপনাদের প্রতিষ্ঠানগুলোকে উপযুক্ত সিএ ফার্ম দিয়ে অডিট করানো হয়? প্রত্যেকটি প্রতিষ্ঠান অবশ্যই একমাত্র কোঅপারেটিভ সোসাইটি ছাড়া, কারণ কোঅপারেটিভ সোসাইটির আপনার যে অডিট করার যে নিয়ম, এটা কিন্তু সমবায় অধিদপ্তর থেকে নির্দিষ্ট একটি গ্রুপ আছেন তারা করেন, কারণ এটা বাইরে কোনো সিএ ফার্ম দিয়ে কিন্তু অনুমোদিত নয়। আমরা একটু বিরতি নেব, একবার ফিরে এসে বাকি আলোচনা করবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা আলোচনা করছি M11 নানা বিষয় নিয়ে। কথা বলছেন রফিকুল আমিন। স্বাগত জানাচ্ছি M11 জিজ্ঞাসার বিশেষ পর্বে। কথা বলছি ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রফিকুল আমিনের সঙ্গে। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম তাতে আরো একটু ফিরে আসি। সেই হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত অনেকগুলো অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলোতে আর একটা অভিযোগ হচ্ছে যে ব্যাংকিং খাতে যে তারল্য সংকট দেখা গিয়েছে কিছুদিন আগে। বলা হচ্ছে যে মাল্টিপারপাস কোঅপারেটিভ M11 প্রতিষ্ঠান সমূহের উচ্চ সুদ কমিশনে বিপুল পরিমাণ আমানত সংগ্রহের সঙ্গে এই তারল্য সংকটের একটা যোগসূত্র আছে। এ কথাটা সত্যি নয়, কারণ আমরা যে আমানত সংগ্রহ করেছি এর বিপরীতে আমরা সর্বোচ্চ 12% লভ্যাংশ দিয়ে থাকি।
বরং দেখা গেছে আমাদের চাইতেও বেশি লভ্যাংশ দিয়েছে কিছুদিন আগেও আপনার যে বাণিজ্যিক ব্যাংকগুলো। আমি নিজে রেখেছি 13.5, 14%, ইভেন আমাদেরকে 14.5% কিন্তু লভ্যাংশ ঘোষণা দিয়ে টাকা রাখা হয়েছে, আমি নিজে দিয়ে রেখেছি। আর আমাদের এখানে আমরা কখনো 12%-এর উপরে দিতে পারি না, এই জন্য কারণ আমাদের অধিকাংশ অর্থগুলো কিন্তু আপনার বিনিয়োগ করা হয় বিভিন্ন রকমের প্রজেক্টে দীর্ঘমেয়াদী। সুতরাং এই কথাটি সত্যি না, আসলে এটা একটা এক ধরনের ভুল বুঝাবুঝি। আর তাছাড়া আমরা যেটা করেছি, আমাদের তো সর্বোচ্চ লেনদেনই হয়েছে সর্বোচ্চ 3,000 কোটি টাকার মধ্যে, একেবারে আপনার সহ আমানত গ্রহণ, শেয়ার সহ। আপনি যদি দেখেন, শেয়ারের বিপরীতে আমরা সংগ্রহ করেছি কত 1300 কোটি টাকা, আমানত সংগ্রহ করেছি কত আমরা প্রায় 700 কোটি টাকার মতো, এখানে 2000 কোটি। আর অন্যান্য লেনদেন বললে আমরা কখনোই এতগুলো কোম্পানি মিলে আমরা কিন্তু 13,000 কোটি টাকার উপরে এই লেনদেন করতে পারিনি। বাট আমাদের পণ্য বিক্রি সহ যদি ধরা হয়, তাহলে আমরা পণ্য বিক্রি করেছি, আমরা আরো অন্যান্য এস্টাবলিশমেন্ট খরচ করেছি 5,991 কোটি টাকার টার্নওভার হয়েছে। আর আপনি জানেন যে পুঁজিবাজারে যেটা সংকট হয়েছে প্রায় 80,000 কোটি টাকা। তো 80,000 কোটি টাকার তুলনায় আমরা তো টোটাল টার্নওভারই করেছি 11 বছরে 5,991 কোটি টাকা। এটা একেবারে কাল্পনিক একটা অভিযোগ। এটা হচ্ছে বিরক্ত রয়েছে, সেটা হচ্ছে যে কিছুদিন আগে পত্রপত্রিকাতে এই পরিবেশটা যে 5,000 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এটা একটা হাস্যকর কথা। এই কথাটা আমি বুঝতে পেরেছি কেন বলেছি। প্রথম কথা হচ্ছে কথা সত্যি না, যে বলে সে বল না। আমরা যখন কোনো অর্থ আমরা রিসিভ করি কাস্টমার থেকে, আমরা কখনো কিন্তু এটা ক্যাশ রিসিভ করি না। আপনি যদি আজকে আমাদের কোম্পানি থেকে কোনো কিছু কিনতে চান, আপনাকে অবশ্যই ব্যাংকে জমা দিতে হবে। আবার আপনি যে জিনিসটা খরিদ করেছেন, যদি এটা টেলিভিশন হয়, এবং আমি যদি 1000টা টেলিভিশন বিক্রি করি, আবার যদি টেলিভিশন আমাকে ইম্পোর্ট করতে হয়, এবং সেই ইম্পোর্টের জন্য যদি আমাকে এলসি করতে হয়, সেই এলসির জন্য কিন্তু চেক সই করতে হবে আমাদের যে কোনো দুজন পরিচালককে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিক দিয়ে টাকা যখন এসে ডিপোজিট হয়েছে, তার বিপরীতে এলসি খোলার জন্য বা সরবরাহ পাওয়ার জন্য আপনাকে আবার টাকা ইস্যু করতে হচ্ছে। ওই কথাটাকে কিন্তু ভুল বুঝিয়ে বলা হচ্ছে যত টাকা ডিপোজিট হয়েছে সব টাকা উঠে গেছে। এইটা যদি আপনি মানতে হয়, তাহলে আমি বলবো বাংলাদেশে যতগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে সবাই একই কাজ করছে, যেটা আমার নামে অভিযোগ করা হয়েছে। টাকা ডিপোজিট, টাকা উইথড্রল করবে, এটাই স্বাভাবিক। দেখতে হবে অন্য জিনিস, যে বিধি লঙ্ঘন করে, কোম্পানি আইনের বিধি লঙ্ঘন করে, বা বোর্ড জানে না বা প্রচলিত আইন অনুমোদন করে না, এমন ধরনের কোনো লেনদেন হয়েছে কিনা, এটা কিন্তু দেখার বিষয় ছিল। সেটি হয়েছে, আমাদের এখানে জিরো হয়নি। আমি বলছি জিরো। তাহলে অভিযোগটা আসছে কেন? ভুল বোঝার জন্য। তারা আবার পুঙ্খানুপুঙ্খের উপর দেখার চেষ্টা করুক। আর মজার ব্যাপার হচ্ছে, যে রিপোর্টটি আমি পড়েছি, আমি দেখেছি এই রিপোর্টটি কেউ তৈরি করে দিয়েছে। কারণ যে দুটি প্রধান সারির প্রথম দুটি পত্রিকা যারা এই রিপোর্টটি করেছেন, আমি দর্শকদেরকে বলবো আজকে দুটি পত্রিকা এদের পাশাপাশি রেখে দেখুন, একজন এই পার থেকে পড়বেন একটি পত্রিকা, আরেকজন কিন্তু এই পারে বেলাতে পারবেন, শব্দ এবং দাড়ি কমা সব এক, মনে হবে কি কপি পেস্ট। তার মানে এটা কিন্তু ওনাদের নিজস্ব কোনো প্রতিবেদন নয়, এটা কেউ প্রতিবেদনটি ওনাদেরকে পাঠিয়েছেন, ওনারা ছাপিয়েছেন। যদি ওনারা দাবি করেছেন আমাদের প্রতিবেদকের কাছে আরো বলেছেন, আসলে বলেননি, কারণ বলার সুযোগ নেই, এতজন কেউ কিভাবে বলবে? জাস্ট একটা কপি সাপ্লাই দিয়েছে। আপনি অভিযোগ করছেন যে একাধিক পত্রিকাতে একই ভাষায় একই জিনিস, কোনো কষ্ট করা লাগেনি, যেহেতু জিনিসটি ইন্টারেস্টিং বিষয়। অর্থাৎ তো সমস্যা কি? রিপোর্ট একই। মানে কথা হচ্ছে, ওনারা যদি ভুল বুঝে থাকেন, যারা লিখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অনুগ্রহপূর্বক আপনারা এখনই আমাদের কোম্পানিতে আসেন। যে রিপোর্টটি আপনার আসলে ওনাদের উচিত ছিল কি, আমি ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারতাম যদি ওনারা এই রিপোর্টটি নিয়ে আমাদের কাছে চলে আসতেন, এসে যদি বলতেন যে আপনাদের বিরুদ্ধে 5,000 কোটি টাকা উত্তোলনের অভিযোগ আছে। এই বিষয়ে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন গ্রন্থ এসছেন, আপনি বহু সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন। আমরা খুব রেয়ার, অনেক আগে শুরুর দিকে দুজনে, আমার মনে হচ্ছে 2-3 জন এসেছেন, 3টি পত্রিকা থেকে আসছেন। তার মধ্যে একটি মাসিক পত্রিকা, একটি ইংরেজি পত্রিকা, একটি বাংলা পত্রিকা। এই ছাড়া কোনো সাংবাদিক পত্রিকা থেকে আসেননি। আর ইলেকট্রনিক মাধ্যম থেকে আসছেন 3টি, এবং তারা 3টি আমাদের বক্তব্য নিয়ে গেছেন। এখন কথা হচ্ছে, এইখানে যদি আপনি তাড়াহুড়ো করে করে যদি জানার চেষ্টা করেন, বুঝতে পারবেন না। কারণ আপনাকে মনে রাখতে হবে, একটি স্টোরি পুরোটা না পড়ে এটার মধ্যে আপনি কোনো সারাংশ তৈরি করতে পারবেন না। আমাদের এই প্রতিষ্ঠানটি তদন্ত করতে গিয়ে দুদকের কর্মকর্তারা এই ধরনের স্বীকারোক্তি দিয়েছেন যে আপনাদের কাজের ব্যাপ্তি এত, যা আমাদেরকে মাস দিলেও আমরা এটা তদন্ত করে শেষ করতে। আপনাদের আরেকজন সহযোগী জেনারেল হারুন, লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ, যিনি সাবেক সেনাপ্রধান এবং যিনি সেক্টর 1 ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন, পদত্যাগ করেছেন বৈশাখীতে, তিনি অভিযোগ করেছেন যে পত্রপত্রিকা রিপোর্ট এসছে যে তিনি দুর্নীতি দমন কমিশনে গিয়ে তিনি বলেছেন যে আপনাদেরকে তারা বহু আগে পরামর্শ দিয়েছেন সঠিকভাবে থাকবে, কিন্তু আপনারা তার কথা শোনেননি।
এই কথাটি সত্যি না। আমরা যখন পত্রিকা দেখেছি তখনই আমরা জানি যে যেহেতু এই কথাটির সাথে সম্পৃক্ত দাঁড়ায়, উনি আমাদের এখানে রোল প্লে করেন গার্ডিয়ানের মতো, আমরা অবশ্যই ওনার নির্দেশনা শুনতে বাধ্য। কথা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে। মনে করেন আমরা বোর্ডে বসলাম, আমরা কোনো একটা ইস্যু নিয়ে কাজ করছি, কোন এক জায়গায় আমরা ইনভেস্টমেন্ট করবো, সেই ইনভেস্টমেন্টে যদি মেজরিটি পিপল যদি অ্যাকসেপ্ট করে যে ইনভেস্ট করবো, 2-3 জন যদি বলে না আমার সমর্থন নাই, এর অর্থ এই নয় যে তার অবাধ্য হওয়া হয়েছে। বোর্ড যেটা অনুমোদন করেছে, উনি যেটা বলার চেষ্টা করেছেন, উনি বলেছেন যে হয়তো কোনো একটা পার্টিকুলার বিষয়ে আমার মতামত ছিল না, বাট বোর্ড অনুমোদন করেছে। তার মানে কি দাঁড়ালো, এখানে পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়াকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে, কোনো ব্যক্তি বিশেষকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়নি। এই কথাটি উনি বোঝাতে চেয়েছেন, কিন্তু এটাকে কিন্তু রংচং দিয়ে কিন্তু ইয়ে করা আছে। উনি আপনাদের সামনে আসবেন, গণমাধ্যমে আসবেন এবং এটার ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা উনি দিবেন। দেশটির বর্তমান প্রতারণামূলক ও অভিনব এআইএম কার্যক্রম, উচ্চ হারে ও অলৌকিকভাবে মূলধন বৃদ্ধি এবং সংগৃহীত আমানত ও মূলধন সুকৌশলে অন্যান্য কোম্পানিতে সরিয়ে নেওয়া ইত্যাদি অনিয়মের বিষয়ে আইনি কাঠামোর মধ্যে এনে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উপরে বর্ণিত সবকটি সংস্থার যুগপত সমন্বিত সহযোগিতা আবশ্যক বিভিন্ন বলেছেন। আইনি কাঠামোর ভিতরে আপনাদেরকে আনার কথা বলা হয়েছে, সুপারিশ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এবং আমি যতদূর বুঝি সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা যারা আছেন তারা যদি আমাদের এই বিষয়ে যদি আরো গভীরভাবে যদি তদন্ত করে, ওনারা দেখবেন একটি কাজও আইনের বাইরে করা হয়নি। যে কথাটি বলা হয়েছে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। অবশ্যই আমরা একটি কোম্পানিতে যখন লাভ হয়েছে, আমাদের সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে আমরা আরো একটি কোম্পানির অবস্থান তৈরি করেছি, কিন্তু কোন কোম্পানির মালিকানা কোনো ব্যক্তিকে করা হয়নি, করা হয়েছে 3টি বড় বড় কোম্পানিকে। যেমন কোঅপারেটিভ সোসাইটিকে করা হয়েছে বেশিরভাগ শেয়ার, যেটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 70%, কোনো কোনো ক্ষেত্রে 80% এবং কোনো কোনো ক্ষেত্রে 90% মালিকানা দেওয়া হচ্ছে কোঅপারেটিভ সোসাইটিকে, কারণ সেখানে 8.5 লক্ষ শেয়ার হোল্ডার আছে। আর বাকি 10, 20 বা 30% দেওয়া হচ্ছে আরো 2টি কোম্পানিকে, যেটা হচ্ছে একটা অ্যাভেলেন কোম্পানি আছে বেস্টিজ বিয়ার লিমিটেড, আর আছে ট্রি প্ল্যান্টেশন। তো আমাদের এই যে একেবারে গণতান্ত্রিক চিন্তা যে আমরা কাজটি করেছি, এটাকে একটা সম্পূর্ণ বিপরীত ভাবে চিন্তা করা হয়েছে। আমার মনে হয় বিষয়টি আরো কাছাকাছি দেখার চেষ্টা করলে, আমি সাংবাদিক আপনি তো এই অনুষ্ঠানের ভেতর দিয়ে বিভিন্ন টেলিভিশন টক শোতে, পত্রপত্রিকা সাক্ষাৎকারে ধারাবাহিকভাবে তো আপনি বলে যাচ্ছেন, তারপরেও কি আপনি মানুষ তো অভিযোগের অভিযোগ তুলছে এবং দুর্নীতি দমন কমিশন আপনাদেরকে দিকে জিজ্ঞাসাবাদ করেছে, তদন্ত চালাচ্ছে, বাংলাদেশ ব্যাংক প্রতিবেদন দিচ্ছে, এনবিআর এর তরফ থেকে আপনাদের বিষয়ে খোঁজ খবর করা হচ্ছে। এই বিষয়, এই যে আইনি প্রক্রিয়াগুলো চলছে, এইগুলোকে আপনি যথাযথ উদ্যোগ বলে মনে করেন? আপনাদেরকে আমি অবশ্যই বেশি অপরাধী বা নিরপরাধ প্রমাণ করার জন্য আমি মনে করি এই যে কাজটি হচ্ছে এটা আমাদের জন্য ভালো। আমি তো আরো একদিন বলেছি, এটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশে যতগুলো বড় বড় কোম্পানি আছে, যাদের কাছে মানুষের আশা বেশি, যাদের কাছে প্রত্যাশা বেশি, এবং তাদের ব্যাপারে স্বচ্ছতা মানুষের কাছে তুলে ধরার জন্য আমি ওয়েলকাম করবো। বিশেষ করে যতগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, প্রত্যেকটি ডাইরেক্ট সেলিং কোম্পানির এই অডিট স্বচ্ছতার সাথে হওয়া উচিত। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পাবলিক ইন্টারেস্ট আছে। পাবলিক ইন্টারেস্ট আছে এমন প্রতিষ্ঠানও কিন্তু আপনার অত্যন্ত কাছাকাছি রেখে সুন্দরভাবে স্বচ্ছতা আনার জন্য আমার মনে হয় বিশেষ করে কর আদায়ের ক্ষেত্রে তদন্ত করা উচিত। আপনাকে কর দিয়ে থাকেন, ঠিক আছে? আমরা 100 কর দিয়ে একটা সুপারিশ আছে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে, প্রতিষ্ঠানটি উদ্বৃত্ত অর্থ যা সদস্যদের ঋণ আকারে বিতরণ করা হচ্ছে না, সমবায় আইন অনুযায়ী সেটা সরকার কর্তৃক স্বীকৃত সঞ্চয়পত্র অনুরূপ সিকিউরিটিতে বিনিয়োগের জন্য নির্দেশনা দেওয়া যেতে পারে। এখন এখানে কথা আছে, আপনি কি মনে করেন যে এটা করা ঠিক হবে বা করা করলে? বিষয়টা কিন্তু আসলে আমি একটা কথা বলি, বিষয়টা কিন্তু একটা ভুল বুঝাবুঝি। সেটা হচ্ছে আমরা অনেক সময়, আমি আপনাকে ট্রি প্ল্যান্টেশনের কথা বলি, ট্রি প্ল্যান্টেশনের গ্রাহকদের টাকা দিয়ে বাগান ও সৃষ্টি করা কিন্তু আমাদের কথা ছিল, যেটা আমরা 1 বছর পিছিয়ে গেলাম। আমরা এই 1 বছর পিছিয়ে না গেলে কিন্তু এই কথাটি উঠতো না। এর মূল কারণ হচ্ছে বন মন্ত্রণালয় থেকে আমরা একটি নির্দেশনা পেয়েছিলাম যে আপনারা আমাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো বনায়ন করা যাবে না, স্থগিত রাখেন। কিন্তু আমরা প্রভিশন করে রেখেছিলাম যে চলতি বছরে এই অর্থটি বনায়ন করা হবে। যেহেতু বনায়ন করা হয়নি, তাই আমরা কিন্তু অর্থটি আমাদের কাছে রাখিনি। ইন্টারেস্টিং হচ্ছে, ওনারা তো বলেছেন যে সঞ্চয়পত্র আকারে রাখা, সঞ্চয়পত্র নয়, আমরা বিভিন্ন ব্যাংকে, তফসিলি ব্যাংকে এটাকে মানে দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা কিন্তু টাকাটা রেখেছি। গত বছর আপনার মে এবং জুন মাসে 2011 সালে হঠাৎ করে অনেকগুলো ব্যাংক যখন আমাদের সাহায্য চাইলেন, আমরা কম বেশি কিন্তু 9টি ব্যাংকই সহযোগিতা করেছি। আমাদের কাছে এই রেকর্ড আছে।
আমরা 9টি ব্যাংকে যদি সহযোগিতা করে থাকি সম্পূর্ণ অর্থ দিয়ে, তাহলে ওনাদের পরামর্শ দেওয়ার আগেই কিন্তু কাজটি করা হয়েছে। আবার যখন আমাদের অর্থের দরকার হয়েছে, আমরা আবার এটাকে লিকুইডেট করে এনে আবার বিভিন্ন জায়গায় আমরা খরচ করেছি। বলার উদ্দেশ্য হচ্ছে, সাংবাদিক বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, ঠিক আছে আপনারা একটি পর্যবেক্ষণ রিপোর্ট বাংলাদেশ ব্যাংক থেকে পেয়েছেন, কোনো সমস্যা নেই, এটি কি সূত্র ধরে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো, ডেস্টিনির প্রত্যেকটি কোম্পানি যে কোনো সাংবাদিকের জন্য উন্মুক্ত। আসার আগে শুধু বলবেন যে আমাদেরকে সময় দিবেন, আমরা 2 ঘন্টার মধ্যে আসছি, আমাদের কিছু রিপোর্ট দরকার। কারণ আমাদের কর্মচারীরা কিন্তু সারাক্ষণ কাজের মধ্যে থাকে, তাহলে সেখান থেকে 2-1জনকে আবার স্পেয়ার করতে হবে যে আপনি গিয়ে ওনাকে ইয়ে করেন। বিশেষ করে আমাদের যে পিআর সেকশন, সেখানে এসে কিন্তু চাইতে পারেন যে আমরা এই যে বাংলাদেশ ব্যাংক থেকে রিপোর্ট পেয়েছি, এটার কাউন্টারে আমি আপনাদের কাছে জানাচ্ছেন। এই কাজটি করলে কিন্তু আজকে বলবো যে হয় না। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ রফিকুল আমিন। আপনার আহ্বানটি আমি সাংবাদিক মহলের কাছে বা গণমাধ্যমের কাছে রাখতে চাই যে কেউ ইচ্ছা করলে ডেস্টিনি গ্রুপের কাছে এসে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এসে, সরাসরি আপনার কাছে এসে 2 ঘন্টার নোটিশ তারা প্রশ্ন জবাব খুঁজতে পারেন, সেটি রয়েছে। পাশাপাশি আমরা এটাও প্রত্যাশা করি যে কথাটি আপনিও বলেছেন, যে তদন্তের ভেতর দিয়ে, আইনিগত প্রক্রিয়ার ভেতর দিয়ে আপনারা প্রমাণ করে আসবেন যে আপনাদের প্রক্রিয়াটি স্বচ্ছ। এটি আপনার একটি স্বপ্নের মতো প্রতিষ্ঠান, যেখানে আপনি একটা বিশেষ ধরনের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। কেউ হয়তো ক্ষুদ্র ঋণ নিয়ে কারো স্বপ্ন থাকে, কারো নানা বিষয়ে স্বপ্ন থাকে, আপনার হচ্ছে বিনিয়োগ কেন্দ্রিক একটি স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন আইনগত প্রক্রিয়ার ভেতর দিয়ে যদি উত্তীর্ণ হয়, সেই স্বপ্ন সফল হোক সেই কামনা করি। এবং আমরা এও প্রত্যাশা করি যে এমএলএম ব্যবসা নিয়ে, নেটওয়ার্কিং ব্যবসা নিয়ে বা ডেস্টিনি গ্রুপে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নিয়ে বিতর্ক রয়েছে, সেই বিতর্কগুলোর অবসান হওয়ার জন্য আইনি কর্তৃপক্ষ যারা উপযুক্ত করছে তারা যথাযথ উদ্যোগ নেবেন, অবশ্যই তথ্যের উপর ভিত্তি করে, সত্যের উপর ভিত্তি করে এবং বাস্তবতার উপর ভিত্তি করে। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবেন, সবাই যে যার অবস্থান থেকে সত্যের পক্ষে থাকবেন। Yes.